ওর অবস্থা হয়েছে স্বপ্নে দেখার মতো। এক বুড়ো শেষ বয়সে একটা রোগে ধরিছে, বিছানা পড়ে পেশাব করে, আর এইবার রস পাইছে রে। এত সময় বসে রয়েছে খালি খালি, এইবার দেশে হাতে তালি। ভাবছেন নাকি আমি রসের গল্প জানি না? আমার না এখন লজ্জা করে সত্যি। এখন বয়স হয়ে গেছে না আমার কাছে, বলুন দেখি এই বয়সে এই ডিসেম্বরে পেশাব করার গল্প পাওয়া যায় নাকি? কেউ যেন আবার মন্দ কথা কয়ে না। মানে প্রত্যেক দিন যদি প্রস্রাব করে, বুড়ি এত কাঁথা ধুয়ে পারে? বুড়ি কয় তোমারে কোন রোগে ধরে? প্রত্যেক দিন তুমি বিছানা করো, প্রস্রাব করো বিছানা বলে? কয় আমি করি না, আমারে স্বপ্নে করায়। স্বপ্ন এসে কয় আয় ভালো একটা জায়গা আছে, কি সুন্দর পাকা ঘর, পাথর বসানো, তারপর আরো সিমেন্টের কি সুন্দর তৈরি করা রয়। স্বপ্ন কর নে এই জায়গা নেই, করিয়ে নেই। পেশাব করে দেখি তাই ওগুলো কিচ্ছু নাই, ভিজিয়ে কাতায় শুয়ে আসি রে দাদু ভাই। এই ঘটনা নাকি? বলে হ্যাঁ। আজকে স্বপ্ন যখন আসবে তোমার প্রস্রাব করতে বলবে, তুমি বলবা প্রত্যেক দিন তোমার কথা শুনে প্রস্রাব করি। প্রস্রাব ধোয় কাঁথা বলি, ওই কাঁথা কাপড় ধোয়ার পয়সা আমার অত নাই, টাকা দাও। সাবান কেনার টাকা চেয়ে রাখবো। আজকে যখন ঘুমাই পড়িছে আবার স্বপ্ন আইছে, এই আয় সব দিনই ভালো জায়গা আছে। কয় যাবা নেই, আগে কাঁথা কাপড় ধোয়া টাকা দেবা, তাহলে যাবা না। কয় কত টাকা চাই? স্বপ্নের টাকা তো দেখে, ডাইনের টাকা, বায়ের টাকা, সামনের টাকা, পিছনের টাকা। পার্থ চট্টোপাধ্যায়ের বেশি টাকা, টাকার ওরে কপাল যে পাইনি। ওর পিতার ঘরেও টাকা, খালি টাকা। ওরে কাকা নে বস্তা ভর, এই গল্প শুনে টাকা দিছো। এত কৃষ্ণ কথা কলম, কেউ পুরস্কার দিল না। যেই পেশাব করার কথা কইছি 50। হরি বল, সাবান কেনার টাকা বেঁচে স্বপ্ন। ভাবিস নাকি আমার রস শুকিয়ে গেছে? রস আরো মোটা মোটা হয়েছে। জানো না খেজুর গাছ বয়স হলি তাতে রস মোটা মোটা ফোটা পড়ে, পাটালি হয়। স্বপ্ন বলে কথা ধর, 3-4টে বস্তা ভর, নে টাকা কাঁদবে কর। বস্তা ভরিছে, গাদায় গাদায় ভরিছে। হঠাৎ স্বপ্নে ডাকাত চাইছে, টাকা দে। কয় স্বপ্ন? কুপো কাঠ, পিছনে ডাকাত। কয় ওই যে বড় খেজুর গাছ, খেজুর গাছে উঠে যা, ডাকাত আর ধরতে পারবে না। 2 কান্দে 2 বস্তা বাদাই নিয়ে খেজুর গাছে গিয়ে উঠেছে। 2 পাশ দিয়ে 2 ডাকাত উঠেছে। কয় স্বপ্ন? ডাকাত ধরে ফেললো আমাদের। কয় একটার মুখে পেশাব করে দে, আর একটার মুখে পায়খানা করে দে। প্রত্যেক দিন তো খালি পেশাব করতো, আজকে বরাত করে পেশাবও করেছে, বুদুম করে পায়খানাও করেছে। বুড়ি আজ দিয়ে দেখে নেটায় গেছে, লাভ দিয়ে উঠেছে। করলে কি? প্রত্যেক দিন তো প্রস্তাব করো, আজকে যে হাগিয়ে মারিস। নাই ডাকাত নাই টাকা, দেখে হাত দুটো শুধু ফাঁকা, কিন্তু আসল কাজ হয়ে গেছে। ওর অবস্থা তাই হয়েছে। স্বপ্নটা নিয়ে নিয়েছে।
হনুমান রে এই জায়গাটা নিয়ে আনছে। আমার কাছে বলুন দেখি, সবার সঙ্গে সবার তুলনা হয় নাকি? সব তুলনা সবার সঙ্গে দেওয়া যায়? এক বুড়ির নাতি রয়েছে বুকে ভোড়া, বুক শরীরের গোড়া, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারের কয় শোনো, এখনো পাকার দেরি আছে, উপরে যখন পাকিয়ে তুলো তুলো হবে, হলুদ কালার হবে, নিয়ে আসবে, আস্তে ছাড়াই দেবো, পুষ বের হয়ে যাবে। বুড়ি বাড়ি নিয়ে গেছে, 3-4 দিন পরে দেখে বেশ সুন্দর তুলতুলে হয়েছে। ভাবলো নাতি ছেলেরে নিয়ে ডাক্তারের কাছে যাবা নেই, ডাক্তার কাটবে নে, পুষ বেরোবে নে, রক্ত বেরোবে নে, কত কষ্ট পাবে। দুধে ভাত দিয়ে মাখাই, দুধ দিয়ে ভাত মাখাই খাওয়াই নিয়ে যাই। দুধ দিয়ে চটকায়ে চটকায়ে ভাত মাখাচ্ছে, চটকাতি একটা ভাত যাইয়ে ফোড়ার মুখের উপর ছিটকে যাইয়ে পড়ি আছে। আর ওই বাড়ি 3.5 কেজি ওজনের একটা মোরগ আছে, ও আস্তে আস্তে আইছে, আসে ফোড়ার বাতের দিক লক্ষ্য করে ঠোক দিচ্ছে, অপারেশন হয়ে যে পুষ বাকাত করে বের হয়ে গেছে। আর কায়দা আছে। বুড়ি ডেকে বলে তাই, আর ডাক্তারের কোনো খরচ নাই, কারণ আমাকে বাড়ি মোরগ ডাক্তার হয়েছে। তুলো দিয়ে মুছে টুছে নিয়ে, আর তো পয়সা লাগে নাই, ওই মোরগ ধরিয়ে পাড়া ভরে ঘরে তোমাদের করিমানা, আর কেউ ডাক্তারের দ্বারে যাইয়ে না, আমাকে বাড়ি মোরগ ডাক্তার হয়েছে। একজনের হয়েছে বগন্দর, বগন্দর চেনো তো? আমি করতে পারবো না, যার হয় সে ঠিক পায়। ওই বগন্দর নিয়ে বুড়ির দ্বারে গেছে, তোমাকে মোরগ ডাক্তার কয় তোমার কি হয়েছে? কয় ভগন্দর হয়েছে, চেনো না? ও চেনে না, ওরে ঘরে যাইয়ে ভালো করে দেখাই দিয়ে, আর মোরগ দরিয়া নিয়ে ওই ঠোঁট ওই জায়গা ঢুকোই দেব। গুজ্জির দ্বারের ভিতরে ভোড়া হয়, ওরে ভগন্দর কয়। বুড়ি করে মানা, আমার ওই মোরগের ঠোঁট ওই জায়গা ঢুকবে না। এই মোরগ ডাক্তারের তুলনাও যায়, তাহলে মোরগ ডাক্তার, তার জন্য কি কেউ ডাক্তারের দ্বারা যাবে না নাকি? মোরগ ডাক্তার হয়েছে বলে, তাহলে হনুমান পাইছে বলে কেউ আর গুরু ধরবে না? এই বল দ্বারে কব কি হাতুড়িয়া ডাক্তারের কাছে যাইয়ে না। হাতুড়িয়া ডাক্তার আর ব্যবসায়ী গুরু দুইজনই এক প্রকার। হাতুড়িয়া ডাক্তার আর ব্যবসায়ী গুরু বংশ অনুক্রমে গুরুগিরি করে খায়, ওটা ওদের ব্যবসা। একে বলে কুলগুরু। ওই জেনে শেষ করেছে মহাপ্রভু। ওটা একমাত্র পৈতাধারীরা ছাড়া হতে পারতো না কুলগুরু কই। ঠিক বললাম না বেঠিক বললাম? গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চক্রবর্তী বংশানুক্রমে কুলগিরি গুরুকে রেখেত। মহাপ্রভু এসে বললেন কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই বৈষ্ণব হয়। হরি বলো, হরি বলো। এই জন্য কলিতে ব্রাহ্মণের চেয়ে বৈষ্ণবের মূল্য অনেক বেশি। কারণ ব্রাহ্মণবোধ থাকলে পরে অহংকার থাকে তার ভিতরে, সবার চরণ ধুলি করিতে পারে না গ্রহণ। যখন বৈষ্ণব হয়ে যাবে সবার চরণ ধুলি নেবে। প্রেমানন্দে হরি বলে আমি যদি বুঝি আমি উচ্চ বংশের ছেলে, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, এই বোধ থাকলে সে বৈষ্ণব হতে পারবে না। আর যেদিনের থেকে বৈষ্ণব হয়ে যাবে সেদিন থেকে তার ওই উচ্চ বংশের অহংকার থাকবে না রে, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমার মহাপ্রভু যিনি গাধার গলায় পৈতা ঝুলাইয়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন আয় তোরা প্রেম
নয় গুণ আর বৈষ্ণবের শতগুণ। রাধে এই জন্যে কলিতে এখন আর ব্রাহ্মণ সেবা দেয় না মানুষ, কি দেয়? বৈষ্ণব সেবা দেয়। বৈষ্ণবেরও চরণ ধুলি মাখন প্রভার গায়ে, আরে মানব জনম ধন্য হবে, সময় বয়ে যায়। সেই বৈষ্ণবের আগমন যে স্থানেতে হয়, সেই নবদ্বীপ সেই বৃন্দাবন জানিও নিশ্চয়। গৌর হরি গৌর হরি। তাই পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, তার কাছে কর যাওয়া আসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। গৌর কাজল বীজের গোড়া, ও খেপারে ওরে মনে রে। কিছু কিছু কথা আছে ইঙ্গিতে ভঙ্গিতে সাধুরা বলে, বুঝে নিতে হয়। শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, তার মধ্যে কি লিখলেন জ্ঞানদাস? কিছুই বুঝতে পারবেন না ভাঙিয়ে না দিলে। কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে, এরই সুখে নাচে জ্ঞানদাস। কি বুঝবেন? কুন্তির নন্দন মূলে মানে কুন্তির ছেলে কর্ণ, কৃষ্ণের কর্ণ মূলে। কোন জায়গাতে ঘুরাইয়া নিয়ে কোন জায়গায় মিশাইছে? কুন্তির নন্দন মূলে মানে কৃষ্ণের কর্ণমূলে, কশ্যপ নন্দন দোলে। কশ্যপের পুত্র সূর্য, সূর্য সমজে স্বর্ণ কুণ্ডল ঝলমল ঝলমল করছে। আহারে তত্ত্ব কথা এইরকমই হয়, সরাসরি হয় না কোনোদিন। বোঝে না যারা, বিভিন্ন রকমের কটূক্তি করে তারা। গৌর কাজল বীজের গোড়া বলে গেছে আমার চাষি গোড়া। গৌর কাজলটা কি? গৌর বর্ণা রাধারানী, কালো কৃষ্ণ শ্যাম। এই রাধা কৃষ্ণ যুগল মন্ত্র শ্রেষ্ঠই পেলাম। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। গৌর কাজল বীজের গোড়া, এইটা হচ্ছে সমস্ত বীজের গোড়া। অর্থাৎ রাধা এবং কৃষ্ণ। রাধা কৃষ্ণটা কি? তত্ত্বটা কি রাধা কৃষ্ণের? সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ। সদংশে সন্ধিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিজ্জারে জ্ঞান করে মানি। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে ওই লাদিনী কারণ। লাদিনী সার প্রেম, আর প্রেমের সার ভাব, প্রেমের পরম পাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব
ভাব স্বরূপা আমার রাধা ঠাকুরানী, সর্বশাস্ত্রেতে শুনি যাহারো বাখানি। সেই মহাবাবার সচ্চিদানন্দময় যারা দুইজন, সেই রাধা কৃষ্ণের তোমরা সবাই করিও ভালো। গৌর কাজল বীজের গোড়া ও খেপরে, গৌর কাজল বীজের গোড়া ওরে বলে গেছে আমার শাশি গোড়া। চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে করল অত্র, একখানা গান ধরে অনেক প্রশ্নের জবাব আমি দিয়েছি সভায়। এই আশ্রমটাই মিলেছে সাধুর বাজার। সাধুর সঙ্গের উপর সম্বল নাই আর, সাধুর চরণ ধুলি সর্বশক্তির বল। তাই আপনারা কৃপা করে সেই চরণ ধুলি দেবেন শিরে। আপনাদের কৃপা বাড়ি পেলে পরে ফলবে সুফল। এই চিন্তা করে চিতে আরো কিছু জবাব দিতে আছে অভিপ্রায়। শ্যামের কথা বলবো বাকি, একটুখানি বলে রাখি। সে পেয়েছিল যে মানুষের আশ্রয়, সব সময় ধরা ছিল আনন্দ, নাম ছিল তার নিগমানন্দ। তার গুরু পাগলা বাবা দিচ্ছি পরিচয়। সেই পাগলা বাবার আশ্রমে যাই, কত আনন্দে গান গাই। তার গুরুদেব বিজয় পাগল ছিল মহাত্মন। বসে শোনেন জ্ঞানী দল, এই কয় পাগলের এক জায়গা মিলন একদিন হয়েছিল, জীবনে তা ভুলবো না কখন। যখন ওই নবদ্বীপ ব্রিজের দিকে বাস যায়, সামনে গিয়ে একটা বাজার রয়, নিরসিংহ তলাজারে কয়, ওই জায়গায় কবির আসর বসেছিল সেই সময়। তখন 126 বছর বয়স সেই বিজয় পাগলের, তবুও তার মধ্যে সেই প্রেমরস। সে ওপার বাংলা থেকে এই অধম অসীমরে দেখবার তরে হয়েছিল উদয়। বলেছিল তাদের শিষ্যের ঠাই আমি অসীমরে একটু দেখতে চাই, তার কাছে তোরা নিয়ে যা ভাই। সেদিন বড় ভাগ্যের ফলে পাগলা বাবাও এসেছিলে, নিগমানন্দ সেথায় এসে দিল দর্শন। সেদিনও শ্যামই আসরে ছিল, তাদের কৃপা কুড়াইয়ে নিল। তাই না হলে এই জন্যে কি এই হলো? সাধুর আশীর্বাদে সব কিছু সে পায়। আজকে তার কোনো অভাব নাই, তার সব কিছু যোগায় আমার শ্যামকা নাই। গুরুর কৃপা যদি কারো মস্তকে হয় বরিশান, তার যা লাগে সব কিছু মানুষে পূর্ণ করে ভাগে ভাগে। তাই বারে বারে বলি,
যেন মন প্রাণ থাকে আমাদের গুরুদেবের পায়। সাধু গুরু বৈষ্ণবানন্দে একবার হরি হরি বলো শোভা হরি বল। রাধে শ্যাম। সুখের নেশায় হয়েছি বিভোর, দুই চোখে তোর মোহ ঘুম ঘোর। নয় দরজা আটকানো নয় খোলা সকল দোর। খোলা সকল এই ঘরের প্রহরী একজন মাত্র তোর সর জুটেছে জন সয়ে। যে ঘরে তুই আছিলি বয়ে, ঘর ভাঙলে তো রাত না হয় না। কাল বৈশাখী ধরনে যে ঘরে তুই আছিলি বয়ে। জানিস না তোর প্রহরী কেমন নিয়ত সে যোগায় পরের মন। ঘরের লোক ভোগাইয়ে মারে স্বভাব তার এমন। ও তুই কেমন করে করবি শাসন, হারাইয়াছিস জ্ঞান বিবেক। যে ঘরে তুই আছিলি বয়ে, ঘর ভাঙলে তো রাত না হয় না। কাল বৈশাখী ধরনে যে ঘরে তুই আছিলি বয়ে। মণিকাঞ্চন মণিকাঞ্চন পরিপূর্ণ ঘর, সময় থাকিতে তাহার সন্ধান কর। এ ঘর বলে উঠবে নয়ার দুই খুঁটির উপর। তুই খুঁটির উপর। ও তুই পাবি রে সেই রত্নেরা করে, পাবি রে সেই রত্নেরা করে যত্ন করে কৌশল শেখ। যে ঘরে তুই আছিলি বয়ে, ঘর ভাঙলে তো রাত না হয় না। কাল বৈশাখী ধরবে যে ঘরে তুই আছিলি বয়ে। গুরু কৃপা লোভিয়া ভবে সেই অজানা ঘর জানি কবে। প্রহরী হুঁশিয়ার হয়ে পাহারায় রবে। হারায় রবে। পাগলে বিজয় বলে সেই দিন হবে আত্মতত্ত্বে অভিষেক। যে ঘরে তুই আছিলি বয়ে, ঘর ভাঙলে তো রাত না হয় না। কাল বৈশাখী ধরবে যে ঘরে তুই আছিলি বয়ে। হায় গো ও ওরে যেভাবে দ্বিতীয়বারে প্রশ্ন করেছে দান, আমি রসে বসে সভা পাশে দিচ্ছি সমাধান। ধৈর্য ধরে শ্রবণ করুন যত ভক্ত প্রাণ। বলে গেছে আসরে বাজাইলে রূপখান। সত্যভ্রষ্ট অতি দুষ্ট গো, ওরে ছিল আজামি কি করে বৈকুণ্ঠে গেল ঘটনা মুশকিল। সে তো গুরু ধরে নাই আমরা জানি, তাই এত খারাপ ছিল কি করে সেই অজামিল বৈকুণ্ঠেতে গেল। খুঁটে খুঁটে বের করিছে ভালো। হ্যাঁ ভালো, খুব ভালো।
মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। বেলাটা মনিটার একটু কমবে, তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তোর কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। ঘরে বসে শুনলাম আমি আমার নাম হরিচরণ গোস্বামী, আর নাম নির্মল নাম ধরেছে চাষি কালীচরণ। কালীচরণ ধরে নাম দাঁড়াইয়ে সমাধান, কয়েকখানা প্রশ্ন এসে করল উত্থাপন। বলো গুরু আমার পুরো ভাগে, জীবনে গুরু কেন লাগে? আর দীক্ষা বীজে কি ফসল হয় উৎপাদন? দীক্ষার পরে কেন শিক্ষালয় দিও তুমি পরিচয়? দুই তত্ত্ব করো বিশ্লেষণ। আবার নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই, কোন পথে যাবে জীবগণ? ইত্যাকারে প্রশ্নদান করিয়া সে সভাস্থান। হারাধনের গল্প আবার কয়, মানুষকে হাসাবার তরে একটু হাসির গল্প করে, কিন্তু রাধা গোবিন্দের এই আসরে ওই গল্প উপযুক্ত নয়। তোমায় আমি করিবা না অশালীন গল্প বলিও না, শালীনতা নিয়ে যেন আলোচনা হয়। কৃষ্ণ কথা শুনবার তরে সাধু গুরু বৈষ্ণব একত্তরে, আজি হরিবা আসরে নিয়েছে আশ্রয়। আছেন যত নর নারী প্রেমানন্দে বলুন হরি হরি বল, তাই বল হরি বল। শ্রী গুরুর চরণ ধরি করিয়ার আশ্রয়, রক্ষা করে আসল সত্য হরি নামে হয়ে বত্ত, যেন আনন্দে করিয়া নৃত্য ব্রজেতে পৌঁছায়। বলে গেছে সবার ঠাই আমরা যে ফসল বুনাই, বীজ বুনাই, তাতে আবার কত ফসল হয়? গুরুর বীজে কোনো ফসল ফলে তাও বলো সবাতলে, কিভাবে বা চাষ করিতে হয়? সেই চাষবাসের কথা এবার দেব বক্তৃতা। একখানি সঙ্গীতের দ্বারায় শ্যামল একটু বাজাও ঢোল, এবার কাটবো আমি বল। কাশির ধ্বনি সঙ্গে মিশে রয়, ও তোর দেহ রইল পতি, কেন চাষ করলি না মন চাষা? শেষকালে হবে দুর্দশা,
অন্ধকারেই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নেই যোগুনে স্থান দিও তব চরণতলে। গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলেই ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন। এই ভক্তের চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলিয়ে, তাই তো চিন্তা করলেম দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা তো নূতন বলে বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাশ, দাঁড়াইয়ে সভা পাশ। আমি কালীচরণ চাষির ভূমিকা করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি হরিচরণ গোস্বামী, তিনি তাঁর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করিনু অর্পণ। এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধী জনা, আমি এক এক করে করি উত্থাপন। কি বলবো সভা তলে, আমার মাতা আমার কাছে ডাক দিয়ে বলে, খোকা তুই আমার কথা নিবি? কি বলবো তোর কাছে, হরিচরণ গোস্বামী এই আমাদের পাড়ায় এসেছে, তুই তার নিকটে যাবি। আমি বললাম মা কেন? মা বলে তাই, মনুষ্য জন্ম নিয়ে এসেছিস, আমার কথা নিস, আজকে দীক্ষা মন্ত্র তোর গ্রহণ করতে হয়। সেই রকম গোসাই না হলে কি বলবো তবস্থলে, তাহলে তো দীক্ষা শিক্ষা নেওয়া হয় দায়, তাই না? তা আমি ভাবলাম তাই, মা যখন বলে আমার কাছে, আমার চিন্তা ভাবনা নাই, তবে আমি গোসাইয়ের কাছে যাব এখন। তাই দাঁড়িয়ে বলি আপনাদের কাছাকাছি আমি গোসাইয়ের কাছে এসেছি। গোসাইয়ের চরণ ধরে মিনতি করছি, তোমার শ্রীচরণে দিও আমায় ঠাই। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, এই কথা বলার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, গোসাই ক্ষমা চাই তোমার রাঙা পায়। আমি বলি তোমার চরণ ধরে তুমি সব অপরাধ ক্ষমা করে জায়গা দিও তোমার পায়। অন্তর দিয়ে দেখুন ভেবে, আমি তো একজন চাষি মানুষ, আমার কথাই তো ভুল হবেই হবে। কি বাবা, কারণ লেখাপড়ার যোগ্যতা নাই, খুলে বলি সবার ঠাই, নাই জ্ঞান নাই হুঁশ, আমি আসি এখনো বেহুশ। এ কথা কবু মিথ্যা নয়, তবে একটা ব্যাপারে আমার হুঁশ আছে মহাশয়। কারণ যিনি আমার দীক্ষার গুরু হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে তানাকে তো আমাকে একটু ওজন করতেই হবে। কারণ তার ঝুলির মধ্যে কি আছে খুলে বলি আপনাদের কাছে, এইটা আগে আমার করতে হবে দর্শন, তাই তো? কারণ যিনি আমাকে পথ দেখাবে, অন্তর দিয়ে দেখুন ভেবে, তিনি নিজেই যদি অন্ধ হয়, তারপরে দুই বাপ বেটাই গর্তে ভরিয়ে 8 পাউন্ড গুঁড়ো হবে, মাঝখানে দুইজনই সারা হবে। সত্যি না বাবা? এই জন্যে গোসাইকে একটু ওজন করার আছে প্রয়োজন। দেখি খালি কি আছে বুড়ির ওজন, কারণ আজকাল কিছু গোসাই আছে কি বলবো আপনাদের কাছে, খালি শিষ্য বাড়ি যায় আর ঘন ইলিশ মাছ খায়, কি আবার কই মাছ ভাজা খায়, তেল কই না হলি হবে না, তাই না? আবার যদি একটা লাউ ভালো গাছে দেখে কয় নিবারণ দেখ তোর লাউডা গুরু সেবার জন্য তাকায় রয়েছে, আর শিষ্য সেইরকম আর কসাট করে আইনে কাটিয়ে দেয়, কয় গুরু দেবেছে। আর ওই শিষ্যর বউটা যদি একটু সুন্দরী হয়, গুরুদেব তখন কুতকুতই তাকায়, কি রে এসব দিনে। কারণ মিথ্যে কথা না, কারণ তারপরে ওই শিষ্যের বউটা সুন্দরী তো। কিছু গোসাই আসে না, কে গোসাই খারাপ কইছি, সবাই না, সবাই না। এইবার যদি ওই শিষ্যের নি প্রণাম দেয়,
আর অত সুন্দর মুখ, গুরুদেব দেখে পায় অন্তরে সুখ, আর আশীর্বাদ দেয়, থাক মা থাক, আর প্রণাম করতে হবে না। মানে আর আশীর্বাদ করতে করতে পাশা পর্যন্ত হাত না গেলে আর আশীর্বাদ হয় না। এরকম আছে কি না? তারপরে কয়দিন পরে দেখবেন ভাই ঘরে আর বউ নাই, সিসিং পা গুরুদেব নিয়ে সই দেখেছে। এরকম আছে না? চোখ শুয়ে কই মিথ্যে কথা না। কি একেবারে যদি মিথ্যে কথা হয় জুতোর মালা গলায় নিয়ে চলে যাবে। আমি অত লাঙল চাষ করা মানুষ। দাঁড়িয়ে বলি সবার বরাবরই আমার হাতে আছে হাইলিও নড়ি, কারণ গরুরে ঠিক মতো হাঁটাই আমি, কি একেবারে খারাপ না। এই জন্যে গুরুদেবের মধ্যে কি আছে তাই আমার একটু দেখতে হবে, কথা মিথ্যা নয়। কি বাবা, সত্যি না? কারণ তাকে যেচে বেছে ভালো করে পরিষ্কার করে দেখতে হবে ব্যাপার কি, তারপরে যা হবে তা হবে। তা অন্তরে আছে ভাবো, গুরুর কাছে যখন এসেছি তাহলে আন্তলিত গুরু হয় নাই, সবাই কয়, তাই আমিও মুখ দেবে রয়ে গেছে, কপালে কি আছে ঠিক না কি। তাহলে ওনাকে একটু পরীক্ষা করতে হবে। তাহলে আমার কিছু প্রশ্ন জাগৃত হয়। গোসাই তুমি আমার কথা নেবে, আমার পরিশুদ্ধ জবাব দিয়ে আমার অন্ধ চক্ষু তুমি খুলে দেবে, যাতে আমার মধ্যে সেই ভাব বর্তায়। প্রথম প্রশ্ন, গুরুর কি প্রয়োজন? গুরুর কি প্রয়োজন? কারণ আমি জন্ম দিয়েছি, খুলে বলি আপনাদের কাছাকাছি আমি শুনেছি মাতা পিতাই দেখে গুরুর হয়, কি সত্যি না? তাহলে আলাদা একটা গুরুর কি প্রয়োজন হবে অন্তর দিয়ে দেখি ভেবে, সেই গুরুর কার্যকলাপ কি হবে? মূলত খাঁটি গুরু কারে কয়? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে জবাব দেবে, একটার মধ্যে কয়টা ঢুকাইছি মশাই, গুরুর কেন প্রয়োজন? তারপরে কি, এই যে গুরুদেব দেখলাম আমি বসে মনের হরিষে, গুরুদেব কান টানে কানের মধ্যে দেয় হু, তা ওরে নাকি দীক্ষা কয়, বীজ মন্ত্র কয়, তাই নয়? তাহলে এই যে যে দীক্ষা দেয়, বাবা তোরে দীক্ষা দিলাম কাউরি কষ্টে, কানে দেয় ফিস ফিস, বলে মাসে মাসে চান্দা দিস, এরকম কিছু গুরুর অপূর্ব কৌশল। দাঁড়িয়ে বলি সভাতল, আমার গুরুদেবের কোন কল একটু জ্বালিয়ে যাই। তা গুরুদেব তুমি আমার কথা নেবে, একটু পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এই দীক্ষারই বা কি প্রয়োজন রয়? দীক্ষা কি খায় না মাথায় নাই না কান দিয়ে ঢুকাই দেয়? এই দীক্ষায় কি হয় এই একটু আমার কইয়ে দেবে। তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল, খুলে বলি সভাতল। আর একটা প্রশ্ন আমার মধ্যে আসে মহাশয়, কি? গুরুদেব আমায় দীক্ষা দিল, ওরে নাকি বীজ মন্ত্র কয়। তাহলে আমরা চাষি যারা এই সরাসরে খুলে বলি সভা ধারে পতিত জমি পেলে পরে তাতে চাষ করি সর্বদাই, সেই চাষের ফলে খুলে বলি সভা তলে বীজ ফেললে ছোট্ট চারা গজায়। সেই চারা যখন বড় হলো, ফলে ফুলে ভরে গেল, আনন্দে চাষি ভাই যারা সামরা চরাচরে, তারা ওই ফসল কেটে আনি ঘরে, যা খেয়ে সকলের জীবন বাঁচায়। পাট, সর্ষে, ধান, লঙ্কা, কি আসি না? তাহলে এই চাষিরা যদি এইগুলো না তৈরি করত, মানে এগুলো না চাষ করত, মানুষ না খেয়ে মারা যেত। তাহলে এ জগতে গুরুদেব যারা সরাসরে চাষ কার্য নাহি করে, গোসাই যারা সরাসরে চাষ নাহি করে, খালি কানে ভু দেয়, কি সত্যি না? তাহলে ওই কানে ভু না দিয়ে, কৃষ্ণ মন্ত্র যা কিছু না দিয়ে যদি দুটো লঙ্কা গাছ লাগাতো, যদি একদিন বাজারে না যাওয়ায়, তাহলে ওই শৈল্য বেগুন বাড়ি আছে, লঙ্কা আছে, দুটো ছিঁড়িয়ে নিয়ে খাওয়া যায়, কি বাবা কাজ হয় না? কিন্তু এই দীক্ষা নাই কি জন্য? আরে গুরু রাইবা কাল ঘুরি ওড়াই, ব্যাপার তো আমি বুঝি না কি। তারপরে কি ওই জায়গায়ও থামে না, ওর পরে আবার শিক্ষা নিতে হয়। ধরেন 1 বিঘা জমিতে কট্টুক পাটের বীজ লাগে, আপনি কোন তা মেলা খালি ধরেন 2 কেজি 5 কেজি 500 গ্রাম, ওরে কপাল রে। তাহলে 500 গ্রাম পাটের বীজ আমি বুনিয়ে দিয়ে আসলাম ধরেন। এইবার আমার বউ কি ভাবলো যে 500 গ্রাম পাটে যদি কয় কুইন্টাল পাট হয় 1 বিঘে? 3 কুইন্টাল।
ধরলাম 5 কুইন্টাল, উনি যা কইছে তাই ধরলাম। তাহলে আমার বউ ভাবছে 500 গ্রাম পাটের বীজে যদি 5 কুইন্টাল পাট হয়, আমি আরো 500 বুনিয়ে দিয়ে আসবো যাতে 10 কুইন্টাল হয়। উনি শর্ট খাইছে। এখন কয়দিন পরে বুনিয়ে দিয়েছে, আমি গিয়ে দেখি রে ভাই জমিতে পাট ছাড়ার কিছু নাই, মানে একটার পর দিয়ে একটা গজাইছে। খিসপাট হয়ে যায় না? কারণ 500 পাট বোনার পরে খুলে বলি সভা ধারে ওর খিসপাটা পার মারতে হয়, তাই না হলে সব কাজ পাট কিন্তু খিস হয়ে যায়, মোটা আর হবে না, ওই ঠ্যান ঠেনে ভাব কি। তারপরে যদি আরো 500 বনে তাহলে অবস্থা কি হয় একটু চোখ বুঝে ভাবি দেখেন। তাহলে এই যে দীক্ষা নেওয়ার পরে খুলে বলি সভা ধারে 500 গ্রাম বীজ মন্ত্র দেওয়ার পরে আবার যদি শিক্ষা নিতে হয় তাতে খিসপাট হয় না কি? আর খিসপাট হয় না? গুরুদেব তো 500 গ্রাম বীজ দিয়ে দিল ভিতরে, আবার যদি কই যে এখন আবার শিক্ষা নিতে হবে আর 500 ঢুকলে খিসপাট হয় না? আপনি কি করেন? আমি চাষি মানুষের তাই আর কি বসবো। তাহলে এই শিক্ষা তত্ত্বটা কি? কারণ আমি দীক্ষা নিলাম, শিক্ষা নেব না। শিক্ষার কিসের প্রয়োজন? আমি তো দীক্ষা করেছি গ্রহণ। তাহলে দীক্ষার পরে কেন শিক্ষা নিতে হয়? এতে খিসপাট হবে কিনা, এতে আমার কি উপকার হবে, এই শিক্ষা তত্ত্ব গোসাই তুমি আমার কাছে একটু শোনাবে কি? পরিষ্কার? তাহলে আর একখানা প্রশ্ন করে যাই কি, এই যে আমরা চাষি যারা সবাই সরাসরি আমরা সংসারী মানুষ, সংসারে থাকি, কৃষিকার্য করি, পরিবার বাসাই, তাই নয়? তাহলে একদল আছে সংসারী আর একদল আছে সংসারী না, সন্ন্যাসী। দাঁড়িয়ে বলি সবার ঠাই এই যে নিতাই গৌর দুটি ভাই যুগধর্ম করতে এলো বিতরণ, একজন হলো গৃহবাসী, একজন হলো সন্ন্যাসী। আমরা কোন পদ ভালোবাসি? আমরা কি মহাপ্রভুর পদ নেব না নিত্যানন্দের পদ নেব? হ্যাঁ, কারণ যদি মহাপ্রভুর পদ ধরি, মহাপ্রভু কি করেছিল? দুটো বিবাহ করলো, তারপরে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করিয়ে করতালে বাড়ি মেরিয়ে হরে কৃষ্ণ বলে চলে গেল, কি যাই নাই? তাহলে প্রথম বিবাহ করব যদি সেই বউ কোনো প্রকারে না মরে, মশারির ভিতরে কালকে উঠো সব ঢুকোই দেব, ওই ডেরে সবল দিয়ে বাঁধবে, পরে আর একটা বিয়ে করবো, হরে কৃষ্ণকে এসে সিংপাদ কি? তাহলে এই যে সন্ন্যাসী আর গৃহবাসী, এই নিত্যানন্দের পথ শ্রেষ্ঠ হবে না মহাপ্রভুর পথ শ্রেষ্ঠ হবে? কোন পথ শ্রেষ্ঠ হবে সেই শ্রেষ্ঠ পথের সন্ধান বাবা আমায় দিয়ে যাবে, আমি একটু সেই পথে যাব নাকি কি করা যায়? কি খারাপ করেছি? তবে গুরুদেবের সঙ্গে আলোচনা আমি সবাই করি বর্ণনা, এই আলোচনা সহজ না, ওই চাল ফলাফল গল্প দিলি কাজ হবে না, কি বাবা? পরিষ্কার কথা। তা আমি যেভাবে প্রশ্ন করি, দাঁড়িয়ে বলি সবার বরাবরই, একটা গল্প না দিলেই হয় না। মানে এই গল্পটার অর্ডার আছে, আমার কিচ্ছু বলার নাই, বলবো কি? আপনারা অনুমতি দেন কি? বলবো? গল্প বলবো? আরে কবি গানের কি? কবি গান কি আপনি করেন? কবি গান কি আপনি করেন? কবি গান হচ্ছে মিষ্টান্ন পরমান্ন, এর মধ্যে গোবিন্দভোগ চাল আছে, দুধ আছে, চিনি আছে, তেজপাতা আছে। যার দুধের অংশ ভালো লাগে চাটে চাটে খায়, যার তেজপাতা ভালো লাগে এক চাটা দিয়ে চলে যায়, কি? যার কিসমিসি ভালো আছে সবাই সবাই খায়। ওরে কপাল রে, কবি গানের মধ্যে সব আছে। খুলে বলি সবার কাছে, হাসি কান্না কৃষ্ণ প্রেমের অন্না সর্বশাস্ত্রে কয় কি? ওই কাজু বাদাম আছে। ওরে কপাল রে, গোসাই চরণ আমি একটা প্রণাম দেই, এইটা মনে ছিল না, কাজু বাদাম দিলে যে কি স্বাদ হয় রে কপাল। আমারে বলেছে যে হারাধনের গল্পটা দিতে হবে, আপনি দেব? দেব? আপনারা আমার আদেশ দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, হারাধনের গল্প যখন আমার অর্ডার পাইছি ওইটাকে খালাস করে যাই, পরে যাওয়া হবে। গোসাই তুমি যেন শরীর খাটাই জবাব দিয়ে না। দুটো 11 বছরের ছেলে, উনি কান্তিছে কেন আগে? দুটো 11 বছরের ছেলে ইচড়ে পাকা, ওরা মানে এমন ইচড়ে পাকা,
বিড়ি খায়, আপনি বাপ বয়সী ওই রকম আর কি। আপনি বাপ বয়সী, যদি আপনার সামনে বিড়ি খায়, আপনি বললেন এই আমি তোর বাপ বয়সী, আমার সামনে বিড়ি খাইস, কইস ও কবে আমি তাই আমার বাবারে তাই মানি নে, উনি আমার বাপ বয়সী, এইরকম আর কি। তা ওরা নদীর তীরে স্নান করতে গেছে। একজন বলছে ভাই আমরা একটু যুক্তি তর্কের লড়াই খেলি। বলে কি, তুই 2 অক্ষরের নেপাল লিখতে পারিস? দেখ নেপাল লিখতে তো 3 অক্ষর লাগে, 9 কারে নে, পয়াকারে পা, আর ল নেপাল। কয় 2 অক্ষরে হয়, কোনভাবে হয় দেখ। কি বেকায়দা ফাজিল, মাটিতে ধুলিতে প্রস্রাব করিয়ে একটু মাখো মাখো ভাব হয়েছে, ওই জায়গায় লিখছে 9 কারে নে, মাঝখানে বিগেত খানিক একটা ফাঁকা, তারপরে লিখছে একটা ল। ও তো নেল হয়ে গেল, তোর নেপাল কোথায়? কয় আসে দেখবি, খাটাই নেই। ওই 9 কারে নে, মাঝখানে বিগেত খানিক ফাঁকা, ওখানে আসতে ঢুকিয়ে দিয়েছে পা, নে পাল। বলে উরি আমার কপাল, শরীর খাটাই নেপাল, তাহলে তো আমি কত কিছু লিখতে পারি, তুই জানিস? কয় কি, তুই তো 2 অক্ষরে নেপাল লিখছিস, আমি 1 অক্ষরে হারাধন লিখে দেখাবো, তুই পারিস? ওরে বাবা, তো ও তো প্রস্রাব করে লিখছে, এ তো খালি গায়ে থুথু দিয়ে বুকের পরে বড় করে একটা রয়াকারে রা লিখছে, রয়াকারে রা। বলে দেখ একটা অক্ষর নিলাম। কয় তোর হারাধন কই? কয় জায়গা মতো আছে, ঠিক পাবার নেই। এই যে হা, এই যে হা, এই যে রা, আস্তে গামছা খুলে দিয়েছে, হারাধন হয়ে গেছে। কি খারাপ কইছে? বাচ্চারা কত কিছুই তো দেখাতে পারে, কি বাচ্চারা ও দাঁড়ালে কি হয়েছে, কি সত্যিটা? কারণ ওরা এখনো ছোট, যারা দাদু আছে ওকে নিয়ে ওই সোনাই সুমু দেখে ওরে মা সোনা রে, ওরে মা সোনা রে, কি সুমু খাই না, কারণ সোনাই তো নুন আদরে নাই, বুঝো না? যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওরে মনের মানুষ, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসায় একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে, হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে। ওরে মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে ওরে মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসা একেবারে হয় জীবনে, হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে। মিলন হলে হৃদয় ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে খুলে। ও ছাইলে ফুলে তার মধুর প্রেমের দোলাই দুলে, মধুর প্রেমের দোলায় তার মধুর প্রেমের দোলাই দুলে থাকে জীবন মরণে। ভালোবাসা একেবারে হয় জীবনে, হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে। ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে। ও জীবন ভরে
মাধুরী অসীমের মন করেছে চুরি ভাব সাগনে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি ও ভাসালাম তরি প্রাণ মধুয়ার প্রেমে মাধুরী অসীমের মন করেছে চুরি ভাবসাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি ও ভাসালাম তরি আমি কেঁদে যাব জীবন ভরি কেঁদে যাব জীবন আমি কেঁদে যাব জীবন ভরি তোমার প্রীতির বন্ধনে ভালোবাসা একেবারে হয় জীবনের হাই রে ভালোবাসা একেবারে হয় জীবনে কল্পনাতে কালীচরণ চাষি আমি কাব্য ভূমিকায় বিপক্ষেতে হরিচরণ গোস্বামী প্রণাম জানাই পায় যেভাবেতে প্রশ্ন করেছি সবারই সাধন এভাবে গুরুর কি মায় আছে প্রয়োজন দীক্ষারে জগতে আবার কিবা দরকার হয় এই কথা জানতে আমার ইচ্ছা বটে হয় দীক্ষার পরে শিক্ষা দেখি করে যে গ্রহণ শিক্ষা তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন শিক্ষা নিলে তা জগতে কিবা গতি হবে সেই কথা সব আমাকে তুমি খুলে কবে নিতাই গৌর দুটি ভাই জগতেতে এলো হরিনাম বিতরণ তারা করতে বটেছিল একজন হলো গৃহবাসী একজন সন্ন্যাসী হয় এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায় এই দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ বটে হবে সেই কথা সব মাঝে তুমি ভুলে কবে সংসার ভালো না সন্ন্যাস ভালো আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে তবে প্রশ্নকর্তারে বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতো ভাব এখানে করব সমাপন এরপরে জবাবদাতা সবাতেই আসিবে তাহার ভাবের কথা খুলিয়া বলিবে দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয় অন্তরে অন্তরে হবই আমি সুখী জবাব দিতে যখন থাকবে না আরে বাকি এগুলোতে বেশি চরণে প্রণতি জানাই তাহার যা ইচ্ছা বটে করে জানতাই যদি কান্ডারি হয়ে বসে কারণ নাই ভাঙাতরি হলে তার পাড়ি উঠে যায় উঠুক না তোমার উঠুক তোমার দরকারি ভাঙাতরি হলো তার উঠে যাবে পারি যাক তবে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবে কেন করবো সমাপন এদিকে আছেন আমার ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ ধুলি দেবেন আমার শিরা হস্তভাব চলে যায় দিলে এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল যার যার গুরু গোসাই